মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির বক্তব্য সবিরোধী, বলছেন বিশ্লেষকরা। জামায়াতের সাথে গভীর সখ্যতার প্রমাণ। মশার জ্বালায় অতিষ্ঠ রাজধানীবাসী, সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন। এবং দমন পীড়নের মধ্যেও মিয়ানমারে চলছে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ, নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে লোকজ উৎসব, করোনার জন্য কমেছে কারুশিল্পীদের অংশগ্রহণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে জাতি এখনও বিভক্ত। বিএনপি মহাসচিবের এই বক্তব্য সবিরোধী বলেই মনে করেন বিশ্লেষকরা। মির্জা ফখরুল কথাটি এমন এক সময় বললেন যখন স্বাধীনতা বিরোধী দল জামাতে ইসলামীর সাথে বিএনপির ভীষণভাবে সখ্য। রাজাকার আলবদরদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েও নিজেদের প্রশ্নবিদ্ধ করে রেখেছে বিএনপি। জসিম জুয়েলের রিপোর্ট। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করছে জাতীয়তাবাদী দল বিএনপি। 1 মার্চ জাঁকজমকভাবে উদ্বোধন করা হয় বছরব্যাপী অনুষ্ঠানের। দলটিতে মুক্তিযোদ্ধা থাকার পরও দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দিয়ে উদ্বোধন করানোয় সমালোচনাও কম হয়নি। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, 50 বছরেও জাতি এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। এই 50 বছরে জাতিকে ঐক্যবদ্ধ করা দূরে থাকুক, আরো বিভক্ত করা হয়েছে। স্বাধীনতাকে সুসংহত করার চেয়ে আরো বেশি দুর্বল করা হয়েছে। আরেক অনুষ্ঠানে ফখরুল বলেন, স্বাধীনতার প্রশ্নে জাতি এখনো দ্বিধা বিভক্ত। দেশের স্বার্থে এক হতে না পারা লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের উপরে একটা ঘৃণা আসে, ধিক্কার আসে যে না, আমরা সেটা করতে পারিনি। বিএনপির মহাসচিব কথাগুলো যখন বললেন তখনও বিএনপির অন্যতম শরিক স্বাধীনতা বিরোধী দল জামায়াত ইসলামী। বিএনপির ঘাড়ে চড়ে জামায়াতের রাজনৈতিক বিচরণ। আবার রাজাকার আলবদরদের মন্ত্রীও বানিয়েছে বিএনপি। ধাপে ধাপে দেখেছি যে তারা এক পর্যায়ে এসে 71-এর ঘাতক দালাল জামাতে ইসলামকে তাদের শুধু জোট সঙ্গী করেনি, তাদেরকে নিয়ে তারা একসাথে সরকার গঠন করেছে। জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য দলটির ভেতর থেকে নানা সময়ে দাবি উঠলেও অজানা কারণে জামায়াত আছে বিএনপির কাঁধেই। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমরা তো প্রত্যাশা করি যে দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সমসুর থাকবে। তাদের সম্পর্কটা তো মনে হচ্ছে যে এমন একটা গাঁটছড়ায় বাঁধা, যা থেকে যা বিএনপি অতিক্রম করতে পারছে না। তো বিএনপি যদি এই রাজনীতিকে অব্যাহতভাবে ধারণ করে, তাহলে আপনার এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও যদি এই অবস্থা থাকে, তাহলে তো দেশের মধ্যে এই বিভক্তি থাকবেই। জামায়াতকে সঙ্গে নিয়ে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে দলটির নেতাদের মুখে বড় কথা কতটা মানানসই, সেটাও বড় প্রশ্ন হয়ে এসেছে। এখন আমরা যদি হায়নাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্প্রে কিংবা মশার কয়েল জ্বালিয়েও হচ্ছে না কাজ, বেড়েই চলেছে মশার উৎপাত। চিকিৎসকেরা বলছেন অল্পতে বিস্তার রোধ না হলে ছড়াবে উদ্বেগ, উৎকণ্ঠা। দর্শক, মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় বিষয়ে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানী ঢাকায় মশার যন্ত্রণা নতুন কিছু নয়, তবে মশার এমন আগ্রাসন আগে দেখেননি নগরবাসী। বাসা, বাড়ি, অফিস, রেস্টুরেন্ট কিংবা যে কোনো আড্ডাস্থলে দাপট বেড়েছে মশার। নিয়মিত ওষুধ ছেটানোর পরও আশাতীত ফল না পাওয়ায় সিটি কর্পোরেশনের সেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। যতক্ষণ মশা ওষুধ ছিটানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশা নাই, বাট মশা ওষুধ ছিটানো শেষ করা মাত্রই আবার মশা হুমড়ি খেয়ে পড়ে। কি ওষুধ দিচ্ছে, কি ভালো না খারাপ, এগুলো কেউ তদন্ত করতে গেছে না, দেখতেছি কিনা কোনো মনিটরিং আসলে কিছু দেখতেছি না। মেয়র মহোদয়গণ আসলে নির্বাচনের সময় অনেক বড় বড় কথা বলে, কিন্তু তারা আসলেই মশা নিধনের পিছনে কতটুকু ভূমিকা রেখেছে বা কতটুকু কি করেছে। বাচ্চাকে ওডোমোস লাগায় রাখতে হচ্ছে, তো এগুলো তো সাইড ইফেক্ট থাকতে পারে। একটা ছোট বাচ্চা প্রত্যেকদিন আমি যদি ওডোমোস লাগাই, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাটা যদি কোনো স্কিন প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি কি করব।
রাজধানীর অভ্যন্তরে কিংবা পার্শ্ববর্তী নদী খালের পানিতে ভাসছে মশার লার্ভা। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। এবার যে মশাটির প্রাদুর্ভাব আমরা এই সময় দেখছি সেটা হচ্ছে অ্যানাফিলিস প্রজাতির মশা। এই মশাটি ম্যালেরিয়া রোগের বাহক। যেহেতু ঢাকা এবং ঢাকার আশেপাশে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কম, আর কাজেই এই মশা থেকে আমরা কোনো বড় ধরনের মহামারী, যেটি আমরা 1 বছর 1.5 বছরে দেখেছিলাম ডেঙ্গুর সময়, তেমনটি হয়তো দেখবো না। কিন্তু তারপরেও মশার কামড়, নাগরিক ভোগান্তি, এসব থেকে আমরা মুক্তি পেতেই হবে। সাধারণের ধারণা সিটি কর্পোরেশনের ওষুধেই ভেজাল আছে, নইলে দীর্ঘ সময়েও কেন রোধ করা যায়নি মশার বিস্তার। গত 2-3 বছরে মনে হয় এত মশা ছিল না, না অফিস করতে পারতেছি না বাসার মধ্যে থাকতে পারতেছি মশার অত্যাচারে। 10-12 দিন পরে একবার ওষুধ দেয়, মাসে একবার দেয়, কি দিয়ে যে দেয় আল্লাহ জানে। অনলাইনে ঠিকমতো ক্লাস করতে পারতেছি না, না ঠিকমতো বারান্দায় বসতে পারতেছি না, ঠিকমতো টিভি দেখতে পারতেছি না। এই অবস্থায় করোনার চেয়েও নতুন করে ডেঙ্গু আতঙ্কে রাজধানী ঢাকার মানুষ। আগে কখনো মশার এতটা দাপট পোহাতে হয়নি নগরবাসীর। সাম্প্রতিক সময়ে অভিজাত এলাকাগুলোতেও মানুষ অতিষ্ঠ হয়েছে এই মশার দাপটে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ময়মনসিংহ রেলওয়ে এলাকায় বিদ্যুৎ চুরি, অসাধু কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগ। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। ময়মনসিংহ রেলওয়ে এলাকায় বাসাবাড়ি ও দোকানপাটে বিদ্যুৎ চুরির মহোৎসব চলছে। অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে স্থানীয় রেলওয়ের কর্মচারীরা মিটার ছাড়াই অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে। এসব সংযোগ বিচ্ছিন্নের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ময়মনসিংহ রেলওয়ের আবাসিক এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এভাবেই হিটারে রান্না করা সহ পাখা ও বাতি ব্যবহার করছেন। হোটেল এবং দোকানপাটেও ব্যবহার করা হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের দাবি, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ করেই বিদ্যুৎ ব্যবহার করছেন তারা। অবৈধভাবে কেমনি চালাইতেছে আর কি, ওর আব্বা সরকারি চাকরি করে যে এই হিসাবে আর কি। অফিস থেকে তারা কেমনে দেয় তার তো আমি বলতে পারবো না। না, এখন মিটার নাই, মিটার খুললে নিয়ে গেছে। বিল তো ওনারাই কাটছেট করে নেয় অফিসের থেকে। ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় আবাসিক 300 ও বাণিজ্যিক 5 জন বৈধ গ্রাহক রয়েছে। অবৈধ সংযোগ 5 শতাধিক। পুরানো এলাকায় সম্পূর্ণ অবৈধ লাইন, 2-1টা খালি অবদার লাইন। আর আমরা অবৈধ লাইন এই জন্য ব্যবহার করতেছি, সবাই করতেছে তাই আমরা করতেছি। বিদ্যুৎ চুরির কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ওটা চোরাই ভাবে ব্যবহার করতেছে। বিদ্যুতের করতে যাই আর নিজের সেফটি না করে তো আমি করব না, কারণ আমি তো মার খাবার জন্য এখানে আসিনি। অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ বিভাগ। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার বেড়েছে 760 গুণ। 1972 সালে বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাজেট ছিল 786 কোটি টাকার। 2020-21 অর্থ বছরে যা উন্নীত হয়েছে 5,68,000 কোটি টাকার, আর আগামী জুনে যা প্রায় দাঁড়াবে 6 কোটি টাকার বাজেটে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। 1972 একটি যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ, ভঙ্গুর অর্থনীতি, চারদিকে হানাদারদের থাবার চিহ্ন, কৃষি, শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য প্রায় সবই অচল। তবে দেশ পুনর্গঠনে রয়েছে জোরালো তাগিদ। সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বাজেট ছিল মোট 786 কোটি টাকার, যার মধ্যে উন্নয়ন বাজেট ছিল 501 কোটি টাকা। এমন পরিস্থিতিতে 1972 সালের 30 জুন 786 কোটি টাকার প্রথম বাজেট দেন বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। শুরু হয় দেশ পুনর্গঠনের কাজ।
নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও বাংলাদেশের জাতীয় বাজেটের আকার কখনোই নিম্নমুখী হয়নি। 1973-74-এ 995 কোটি আর 1975-76 অর্থবছরে দেয়া হয় 1550 কোটি টাকার জাতীয় বাজেট। কিন্তু 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাজেটের বৈশিষ্ট্য ও লক্ষ্যে পরিবর্তন আসে, দিকভ্রান্ত হয় জাতি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ফলে রাষ্ট্রীয় যে দর্শন, অর্থনৈতিক যে ধারা চালু করার চেষ্টা করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, সে ধারাটি আর অব্যাহত থাকেনি। তবে 2008 সালের জাতীয় নির্বাচনে জাতির জনকের কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর লাফিয়ে বাড়তে থাকে বাজেটের আকার। 2009-10 অর্থবছরে প্রথমবারের মতো বাজেট 1 লাখ কোটি টাকা ছাড়ায়। বৈপ্লবিক পরিবর্তন হয়েছে 9-10 থেকে, এবং এই সফল কার্যকর পরিকল্পনার মাধ্যমেই আমাদের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ নেওয়া সম্ভব হয়েছে। বর্তমান সরকারের টানা 3 মেয়াদে দেশের অর্থনীতি ও অবকাঠামো খাতের বৈপ্লবিক পরিবর্তন আসে। ব্যাপক ব্যয় চাহিদা পূরণে 2013-14 অর্থবছরে বাজেট অতিক্রম করে 2 লাখ টাকার মাইলফলক। বাংলাদেশের 50তম জন্মজয়ন্তীতে আমরা কোথায় পৌঁছাবো তার একটি দীর্ঘমেয়াদী স্বপ্ন সেখানে অঙ্কন করা হয়। এদিকে 2016-17 অর্থবছরে এসে জাতীয় বাজেটের আকার দাঁড়ায় 3,40,000 কোটি টাকা। এরই ধারাবাহিকতায় পরের বছর 4,266 কোটি টাকা এবং 2019-20 অর্থবছরে বাজেট রূপ নেয় 5 লাখ কোটি টাকায়। আর চলতি অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে কাজ করছে সরকার। আগামী জুনে আরেকটি নতুন বাজেট আসছে, প্রাথমিক তথ্য অনুযায়ী যার আকার হতে পারে 5,96,000 কোটি টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব লোকজ উৎসবের খবর দিয়ে। বায়োস্কোপ, পুতুল নাচ, বাউল গান সহ আবহমান বাংলার লোকজ সংস্কৃতির ব্যবহার্য জিনিসপত্রের সাথে নতুন প্রজন্মের পরিচয় করাতেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী লোকজ উৎসব। করোনা মহামারীর জন্য এবার কমেছে কারুশিল্পীদের অংশগ্রহণ। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে 1 মার্চ লোকজ এ উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এখানে 75টি স্টলে প্রদর্শিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা পণ্য। রাজশাহীর শখের হাড়ি, বায়োস্কোপ, নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, মুন্সিগঞ্জ ও সুনামগঞ্জের শীতলপাটি, চট্টগ্রামের তালপাতার পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের কাঠের পুতুল, কুমিল্লার তামাকাশা, রাঙামাটি ও খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। করোনা মহামারীর জন্য কমেছে কারুশিল্পীদের অংশগ্রহণ, নেই আগের মতো বেচা কেনাও। মেলায় লোকজনের সমাগম কম, কাজ কইরা বুট দিয়ে রাখছি, বেচা কিনা তেমন হইতাছে না। লোক ও কারুশিল্পের উন্নয়নে এরই মধ্যে 157 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুমোদন দিয়েছেন। এটা আশা করছি মাসখানেকের মধ্যে আমরা এটা কাজ শুরু করব। ঐতিহ্যবাহী নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ ও নৌবিহার উপভোগের পাশাপাশি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আমরা প্রতি বছরই সোনারগাঁ জিআরের পক্ষ থেকে এখানে অ্যাটেন্ড করি। প্রথম দিনই আমাদের এই জীবন্ত প্রদর্শনীটা থাকে, দেখতে আসছি, ঐতিহ্যকে উপভোগ করতে আসছি। উৎসব চলবে 30 মার্চ পর্যন্ত। এবার অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের 48 জন কারুশিল্পী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির বক্তব্য স্ববিরোধী, বলছেন বিশ্লেষকরা। জামায়াতের সাথে গভীর সখ্যতার প্রমাণ। মশার জ্বালায় অতিষ্ঠ রাজধানীবাসী, সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন। এবং দমন পীড়নের মধ্যেও মিয়ানমারে চলছে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ, নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথে থাকুন।